আমার ননদের বয়স ৩৬ হয়ে গেছিল, কিন্তু এখনও তার বিয়ে হয়নি। আমার শাশুড়ি মা এই নিয়ে খুব চিন্তা করতেন। একদিন শাশুড়ি মা আমার ননদের বিয়ে দিয়ে দেন আর আমাকে বলেন যে আমি যদি কোনোদিন তার শ্বশুরবাড়িতে যাই তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমার কী দায় পড়েছে যে আমি তার শ্বশুরবাড়িতে যাব? আমি আমার শাশুড়ি মাকে বলে দিই আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। একদিন আমার শাশুড়ি মা তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলেন। আমিও সেখানে চলে আসি। হঠাৎ আমি আমার ননদের স্বামীর মুখটা দেখতে পাই। তাকে দেখে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো আমারই। বিয়ের প্রথম দিন থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আমার শাশুড়ি মার সাথে আর আমার ননদকেও খুশি রাখতে হবে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমার শাশুড়ি মাও নরম মনের মানুষ ছিলেন। আসল সমস্যাটা ছিল আমার ননদ। তার বয়স ৩৬ বছর হয়ে গেছিল, কিন্তু তার এখনও বিয়ে হয়নি। এই কারণে তার মেজাজ সব সময় বিগড়ে থাকতো। আমার স্বামী তাকে খুব ভয় পেত, তাকে কখনো কিছু বলতো না। একদিন সে সব সীমা পার করে যায়। কার্তিক আমার জন্য লাল রঙের চুড়ি কিনে এনেছিল। আমি খুশি হয়ে সেটা সব সময় পরে ঘুরতাম। যখন আমি কাজ করতাম তখন চুড়ির শব্দে গোটা বাড়িটা ছড়িয়ে পড়ত। চুড়ির আওয়াজ শুনে আমার ননদ রেগেমেগে ঘর থেকে বেরিয়ে আসে। এসে আমাকে বলে, তুমি এই চুড়িগুলো আমাকে দেখানোর জন্য পরেছো, তাই না? তোমার 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর আমি 36 বছর বয়স অবধি মা বাবার ঘরে বসে আছি, তাই তোমার খুব অহংকার, তাই না? আমার ননদ মিতালির এমন রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। আমি বলি, দিদি, আপনি যেমনটা ভাবছেন তেমনটা একেবারেই নয়। কার্তিক আমাকে চুড়িগুলো কিনে এনে দিয়েছে, আমি আপনাকে দেখানোর জন্য নয়, বরং কার্তিকের মন রাখার জন্য এই চুড়িগুলো পরেছি। মিতালি দিদি জোরে জোরে কাঁদতে শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে কার্তিক আর আমার শাশুড়ি মা তাদের ঘর থেকে বেরিয়ে আসে। মা দিদিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হলো মা, তুই কাঁদছিস কেন? দিদি বলে, মা, ও আমাকে নিয়ে ব্যঙ্গ করছে। ও বলছে যে এই চুড়িগুলো আমাকে আমার বর ভালোবেসে কিনে এনে দিয়েছে। তুমি তো নিজের বাড়িতে বসে বসে বুড়ি হয়ে গেলে, তুমি কি করে বুঝবে যে স্বামীর ভালোবাসা কি হয়? মিতালি দিদির কথা শুনে আমি হতবাক হয়ে যাই। আমি নিজের সাফাই দেওয়ার জন্য বলি, না মা, আমি এরকম কিছুই বলিনি, ও মিথ্যে কথা বলছে। মিতালি দিদি উঠে এসে আমার গালে একটা সপাটে চড় মারে আর বলে, তোমার সাহস কি করে হয় আমাকে মিথ্যেবাদী বলার? আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। সে আমার হয়ে একটা কথাও বলে না। আমার বয়স কম ছিল, আমি সংসারের জটিলতা বুঝতাম না। আমার স্বামীর ভালোবাসার ওপর আমার অহংকার ছিল, কিন্তু আজ সেই অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে আমার ঘরে চলে গেলাম। আমার ইচ্ছা করছিল সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে। শেষমেশ আমি আমার মনের কথাই শুনলাম। এই বয়সী মেয়েরা নিজেদের মনের কথাই বেশি শোনে। আমি আমার জিনিসপত্র প্যাক করতে শুরু করি। আমি আশা করছিলাম যে কার্তিক আমার ঘরে এসে ঢুকে আমার ননদকে আমার সামনে দাঁড় করিয়ে বলবে, ওর কাছে এক্ষুনি ক্ষমা চাও। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কার্তিক একবারও ঘরে আসে না। আমি ব্যাগপত্র গুছিয়ে যখন বাইরে আসি তখন দেখি আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার স্বামী তিনজনে মিলে কিছু একটা ডিসকাস করছে। আমার হাতে ব্যাগ দেখে কার্তিক ঘাবড়ে যায়। সে আমাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আমি বলি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেই বাড়িতে আমার সম্মান নেই সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। কার্তিক বলে, তুমি শান্ত হও, আমরা সবাই মিলে বসে আলোচনা করে এই ব্যাপারটা সমাধান করতে পারি। আমি বলি, আমি কিছু আলোচনা করতে চাই না। আমি বাড়িতে তখনই ফিরব যখন তোমার দিদি
আমার কাছে ক্ষমা চাইবে। আমার কথা শুনে আমার শাশুড়ি মা উঠে দাঁড়িয়ে বলে, তুমি কোন জগতে বাস করছো বৌমা? আমার মেয়ে কখনো তোমার কাছে ক্ষমা চাইবে না। কার্তিক, তুই ওকে আটকাস না, ওকে যেতে দে, ওর যেখানে ইচ্ছে ও চলে যাক। আমি আমার শাশুড়ি মায়ের এরকম ব্যবহার আশা করিনি। আমি ভেবেছিলাম উনি আমার হয়ে কথা বলবেন। মায়ের কথা শুনে কার্তিক চুপ হয়ে যায়। সে আর কিচ্ছু বলে না। সব মেয়েরই স্বপ্ন থাকে তার স্বামীর ভালোবাসা পাওয়ার। তাদের স্বপ্ন থাকে তাদের স্বামী তাকে এতটাই ভালোবাসবে যে কেউ তাদের দিকে আঙুল তুললে তাদের আঙুল ভেঙে দেবে। আজ আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। আমি বুঝতে পারি যে এই বাড়িতে আমার সাথে আবার এরকমটা হতে পারে, আর কার্তিক সেটা আটকাবে না। আমি কার্তিকের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর আমি আমার ব্যাগ উঠিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি একটা ট্যাক্সি ডাকলাম আর আমার বাপের বাড়িতে চলে গেলাম। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই শহরে ছিল, তাই আমার বাপের বাড়ি পৌঁছাতে কোনো অসুবিধা হয় না। আমি আমার বাড়িতে পৌঁছে বেল বাজাই, দরজাটা আমার ভাই খোলে। আমাকে দেখে সে অবাক হয়ে যায়। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। সে বলে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি বলি, দাদা, আমার ননদ আমাকে চড় মেরেছে। এই কথা শুনে দাদা খুব রেগে যায় আর বলে, কার এত বড় সাহস যে আমার বোনকে চড় মারে? তখন আমার মা ঘর থেকে বেরিয়ে আসে, এসে আমাকে ভিতরে নিয়ে যায়। তারপর আমি মাকে সব কথা বলি। আমার দাদা জিজ্ঞেস করে, তোর ননদ যখন তোকে মারল তখন কার্তিক সেখানে ছিল না? আমি বলি, হ্যাঁ, ও সেখানে ছিল, কিন্তু ও তার দিদিকে আটকায়নি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন কার্তিক আমাকে আটকানোর চেষ্টা তো করেছিল, কিন্তু যেই ওর মা বারণ করলো তখনই ও আর আমাকে আটকালো না। মা আমাকে শান্ত করে আর বলে, তুই কাঁদিস না জিয়া, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর বাবাকে আসতে দে, আমি তাকে সব কথা খুলে বলবো। মা আমার বোন রিয়াকে বলে আমাকে ঘরে নিয়ে যেতে। রিয়া আমার থেকে 4 বছরের ছোট। সে আমার আর কার্তিকের ভালোবাসার সাক্ষী ছিল। রিয়া আমার সাথে বিছানায় এসে বসে আর বলে, দিদি, যতদিন তোমার ননদ তোমার বাড়িতে থাকবে ততদিন তুমি শান্তিতে থাকতে পারবে না। তুমি বরং কটা দিন অপেক্ষা করো, যখন তোমার ননদের বিয়ে হয়ে যাবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। রিয়া অনেকক্ষণ ধরে বসে আমার সাথে গল্প করে। তারপর আমার যখন আরাম করার সময় হয় তখন সে ঘর থেকে চলে যায়। আমি শুয়ে শুয়ে পুরনো কথা মনে করতে থাকি। আমার আর কার্তিকের 5 বছরের প্রেম ছিল। আমরা একসাথে স্কুলে পড়তাম। ও ক্লাস 10-এ পড়তো আর আমি 7-এ পড়তাম। আমাদের সেই ছোটবেলার প্রেম। ক্লাস 10 পাশ করার পর কার্তিক কলেজে চলে যায় আর আমি সেই স্কুলেই পড়ে থাকি। কিন্তু আমরা ফোনে কথা বলতাম। পড়াশোনা শেষ হওয়ার পর কার্তিক একটা চাকরি পায়। আমার আর বেশি পড়ার ইচ্ছে ছিল না, তাই আমি কলেজে যাই না। বাবার আমার বিয়ে দেওয়ার খুব তাড়া ছিল, তাই আমি কার্তিককে ফোন করে বলি যে বাবা আমার বিয়ে দিতে চায় আর আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। কার্তিক বলে, আমিও তোমাকে ভালোবাসি জিয়া, আমি তোমাকেই বিয়ে করতে চাই, কিন্তু যতদিন না আমার দিদির বিয়ে হচ্ছে ততদিন আমি বিয়ে করতে পারবো না। তাই আমার দিদির বিয়ে হওয়া না অবধি তোমাকে অপেক্ষা করতে হবে। এইভাবে 2 বছর কেটে গেল। আমার ভাগ্য ভালো যে এর মধ্যে বাবার আমার জন্য কোনো ছেলে পছন্দ হয়নি। 2 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনও মিতালি দিদির বিয়ে হলো না। তারপর একদিন বাবার আমার জন্য একটা ছেলে পছন্দ হয়ে যায় আর বাবা তার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমি এই নিয়ে খুব কান্নাকাটি করেছিলাম, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলাম। আমি সারাদিন ঘরে বসে থাকতাম। কার্তিকও খুব চিন্তায় পড়ে গেছিল, কিন্তু ওর কিছু করার ছিল না। আমার মা
আমার অবস্থা দেখে একদিন জিজ্ঞেস করে, জিয়া, তুই নিজের ওপর এমন অত্যাচার কেন করছিস? তোর মনের ভেতর কি চলছে তুই আমাকে বল। আমিও নিজের মনের কথা চেপে রাখতে পারলাম না। আমি মাকে বলে দিলাম যে আমি অন্য কাউকে ভালোবাসি আর আমি এই বিয়ে করতে পারবো না। আমার ভালোবাসার মানুষের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। মা বলে, তুই এই কথা আগে কেন আমাদের বলিসনি? রাগের মাথায় কোনো ভুল কাজ করে বসিস না। মা বাবার সাথে কথা বলে বাবাকে রাজি করিয়ে ফেলে। আমি যে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চলেছি এটা আমরা সবাই দাদার থেকে লুকিয়ে যাই। আমার দাদা রিতম আমার থেকে বড় ছিল আর সে খুব রাগী ছিল। আমার মা বাবা কার্তিকের ব্যাপারে খোঁজ খবর নেয় আর খোঁজ খবর নিয়ে জানতে পারে যে ছেলেটা ভালো। বাবা বলে, আমাদের তো কার্তিককে ভালোই লেগেছে, কিন্তু একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। তোর ননদের বিয়ের বয়স পেরিয়ে গেছে, কিন্তু এখনও তার বিয়ে হয়নি, তাই সে তোকে জ্বালাতন করতে পারে। তার থেকে একটু সাবধানে থাকিস। তুই আমাদের খুব আদরের মেয়ে, আমরা তোর সাথে কখনো উঁচু গলায় কথা বলিনি। তুই পারবি তো শ্বশুর বাড়িতে গিয়ে তোর ননদকে সামলাতে? আমার ভয় হচ্ছে তুই এই বিয়েতে সুখী হবি তো। কিন্তু তখন আমি কার্তিকের প্রেমে পাগল ছিলাম। আমি বলি, বাবা, আমি কার্তিককেই বিয়ে করতে চাই। সুখ আর দুঃখ দুটোই তো জীবনের অংশ। আমার ননদ যদি আমাকে দুঃখ দেয় তাহলে আমাকে আনন্দ দেওয়ার জন্য তো কার্তিক আছে। এই সব কথা মনে করে আমার চোখে জল চলে আসে। কার্তিক আমাকে নিরাশ করেছে। ও যদি আজ আমার সাইড নিত তাহলে আমাকে বিয়ের 3 মাস পরে এইভাবে আমার বাপের বাড়ি চলে আসতে হতো না। বাবা যখন বাড়ি ফেরে তখন মা বাবাকে সব কথা বলে। সব শুনে বাবার খুব রাগ হয়। বাবা বলে, আমি আমার মেয়েকে আর শ্বশুরবাড়ি পাঠাবো না। আমরা কি এই জন্য তাকে শ্বশুরবাড়ি পাঠিয়েছি যাতে সে সব অত্যাচার মুখ বুজে সহ্য করে? মেয়ে হওয়া মানেই কি সব সহ্য করতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু ওর ননদের কি অধিকার আছে ওর ওপর হাত তোলার? জিয়া, তুই যতদিন ইচ্ছে এখানে থাক, আমি তাকে ফিরে যেতে বলবো না। মা বাবা ভেবেছিল যে পরের দিনই কার্তিক আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসবে। আমিও মনে মনে আশা করছিলাম যে কার্তিক আমাকে ফিরিয়ে নিয়ে যেতে নিশ্চয়ই আসবে, কিন্তু আমাকে নিতে আসা তো দূরের কথা, সে আমাকে একটা মেসেজও করে না। আমি 1 সপ্তাহ ধরে আমার বাপের বাড়িতে বসে আছি। আমার কার্তিকের কথা খুব মনে পড়ছিল। এখন আমার রাগটা পড়ে গেছিল। আমার ইচ্ছা করছিল আমার বরের কাছে ফিরে যেতে। আমি কার্তিকের জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। একদিন আমার মা আমাকে কাঁদতে দেখে ফেলে। মা বলে যে, আমি জানি তুই কার্তিকের প্রেমে পাগল, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, তুই নিজে থেকে ওই বাড়িতে ফেরত যাবি না। যতক্ষণ না কার্তিক তোকে নিতে আসছে ততক্ষণ তুই যাবি না। কার্তিককে এখানে এসে তোর কাছে ক্ষমা চাইতে হবে, তবেই আমি তোকে ওর সাথে যেতে দেব। তার আগে অবধি আমি চাই না তুই ওকে নিজে থেকে কোনো ফোন বা মেসেজ করিস। আমি মায়ের আদেশ মানতে বাধ্য হই, কিন্তু কার্তিকের জন্য আমার খুব মন খারাপ করে। এখন তো আমার ভয় হতে থাকে যে আমার শাশুড়ি মা জোর করে কার্তিকের আবার বিয়ে না দিয়ে দেয়। এসব কথা ভাবতে ভাবতে একদিন রাতে আমার ঘুম হয় না। রাত 2টো বেজে যায় আর তখনও আমি জেগে থাকি। আমিও নিজেকে ধরে রাখতে পারি না। আমি কার্তিককে ফোন করে বসি, আর তার পরের ঘন্টায় কার্তিক আমার ফোনটা তোলে। ফোনের ওপারে কার্তিকের গলা শুনে আমি কাঁদতে শুরু করি আর বলি, কার্তিক, তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? কার্তিক বলে, দূর পাগলি, আমার রোজ তোমার কথা মনে পড়ে। এখনই আমি তোমার ছবি নিয়ে বসেছিলাম। আমি বলি, তাহলে তুমি আমাকে নিতে কেন আসোনি? কার্তিক বলে, তোমাকে নিতে এলে তুমি আমাকে ফেরত পাঠিয়ে দেবে না তো? আমি বলি, তুমি আগে এসো তো।
ঠিক আছে, তাহলে কাল সকালেই আমি তোমাকে নিতে আসব, তুমি তৈরি থেকো। পরের দিন সকালে আমি খুব খুশি মেজাজে ছিলাম। আমি স্নান টান করে নতুন কাপড় পরে হালকা মেকআপ করে তৈরি ছিলাম। আমার মা আর বোন আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। তারা আমাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার জিয়া, আজ তোকে খুব খুশি দেখাচ্ছে? আমি বলি, আজ আমার মনটা খুব ভালো আছে। জানি না কেন আমার মনে হচ্ছে আজ ভালো কিছু হতে চলেছে। দুপুর 2টো বাজতেই কার্তিক তার মা আর দিদির সাথে আমার বাড়িতে এসে হাজির হয়। আমার মা তাদেরকে অনেক কথা শোনায়। মা বাবাকে ফোন করে ডেকে পাঠায়। আমাকে শ্বশুর বাড়িতে পাঠাবে কি না সেই সিদ্ধান্তটা বাবাই নেবে। আমার ননদ মিতালি আমার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এতে আমার সম্মান আরও বেড়ে যায়। বাবা আমাকে একটাই শর্তে বাড়ি যেতে দেয় যে এরকমটা যেন আর কখনো না হয়। আমি বাড়ি ফেরার পর থেকেই আমার শাশুড়ি মা আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না। আমার ননদও সারাদিন আমার পেছন পেছন ঘুরতো আর আমার সাথে খুব মিষ্টি করে কথা বলতো। আমার মনে হলো যে হয়তো তারা বদলে গেছে আর এসব কার্তিকের জন্যই সম্ভব হয়েছে। কার্তিক হয়তো ওদেরকে বলেছে যে আমার স্ত্রীর সাথে সবাই ভালো ব্যবহার করবে। একদিন আমি সবজি কাটছিলাম, তখন আমার শাশুড়ি মা আমার পাশে এসে বসেন আর বলেন, জিয়া, তোমার দাদার বয়স কত হবে? আমি বলি, আমার দাদার বয়স 25 বছর। আমার মা বলে যে দাদার জন্য একটা কম বয়সী সুন্দর মেয়ে নিয়ে আসবে। আমার কথা শুনে শাশুড়ি মায়ের মুখ ভার হয়ে যায়। উনি বলেন, কে জানে, সবসময় সবাই এটাই কেন চায় যে স্ত্রীর বয়স স্বামীর থেকে কম হোক। স্ত্রীর বয়স যদি স্বামীর থেকে বেশি হয় তাহলে সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। আমি চুপচাপ মায়ের কথা শুনছিলাম। আমার দিকে চোখ রেখে উনি বলেন, বৌমা, যদি মিতালি আর রিতমের বিয়ে হয় তাহলে তোমার আর কার্তিকের সম্পর্কটা আরও ভালো হয়ে উঠবে। আমি অবাক হয়ে বলি, এ আপনি কি বলছেন মা? মিতালি দিদি তো অনেক বড়, ওকে তো আমার ভাইয়ের পাশে মানাবে না। তাকে আমার ভাইয়ের মা মনে হবে, লোকে তো হাসাহাসি করবে। আমার কথা শুনে আমার শাশুড়ি মায়ের মুখটা রাগে লাল হয়ে যায়। তিনি আমাকে কিছু না বলে ওখান থেকে উঠে চলে যান। আমি সবজি কাটা ছেড়ে দিয়ে আমার ঘরে গিয়ে আমার মাকে ফোন করি। আমি আমার মাকে সব কথা বলি। এসব শুনে মা হাসতে থাকে আর বলে, ভালো করেছিস, তুই ওনাকে মুখের ওপর জবাব দিয়ে দিয়েছিস। আমি তাই ভাবি, মিতালি এত ভালো কি করে হলো যে আমাদের বাড়ি এসে তোর কাছে ক্ষমা চাইলো। মা আর মেয়ের এটাই মতলব ছিল, তাই তারা এতদিন তোর সাথে এত ভালো ব্যবহার করছিল। কিন্তু জিয়া, আমার ভয় করছে যে কার্তিক আবার না তোর ওপর চাপ দেয় যে মিতালি আর রিতমের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখবি জিয়া, যে তোর বাবা কোনোদিন এই সম্পর্কটা মেনে নেবে না। তাই কোনো আশা রাখিস না, আর সম্বন্ধ নিয়ে এই বাড়িতে আসার কথাও ভাবিস না। আমি মাকে সান্ত্বনা দিই যে এরকম কিছুই হবে না। মাকে তো আমি শান্ত করে ফেললাম, কিন্তু আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমারও ভয় হচ্ছিল যে কার্তিক যদি আমাকে জোর করে তার দিদির সাথে আমার দাদার বিয়ে দিতে জোর দেয়, তখন আমি কি করব? দাদা না স্বামী, কাকে বেছে নেব? আমি এইসব বসে বসে ভাবছিলাম। তখনই আমার দরজায় কেউ একটা নক করে। আমি দরজা খুলে দেখি আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। ওনাকে খুব খুশি দেখাচ্ছিল। উনি বললেন, বৌমা, তুমি মিতালির সাথে মার্কেটে যেতে পারবে? আমি বলি, সে তো না হয় চলে যাব, কিন্তু কিসের জন্য মা? আজ বিকেলে মিতালির বিয়ে, তাই কিছু জরুরি জিনিস কিনতে যেতে হবে। শুনে আমি চমকে উঠি। আমি জিজ্ঞেস করি, কার সাথে বিয়ে হচ্ছে মিতালি দিদির? মা বলে, সবই ভগবানের আশীর্বাদ, আমার মেয়েটার শেষমেশ বিয়ে হচ্ছে। তুমি ওর সাথে মার্কেটে যাও আর ওর জন্য একটা ভালো লেহেঙ্গা কিনে আনো। এই বলে উনি চলে যান।
আমার তখনও মায়ের কথা বিশ্বাস হচ্ছিল না। আমি ভাবি, যা হচ্ছে ভালোই হচ্ছে, আমার মাথার ওপর থেকে একটা চিন্তা দূর হবে। আমি মিতালি দিদিকে নিয়ে বাজারে যাই। সে একটা গোলাপি রঙের খুব সুন্দর লেহেঙ্গা পছন্দ করে। আমি তাকে জিজ্ঞেস করি, দিদি, আজ সকাল পর্যন্ত মা তোমার বিয়ে নিয়ে চিন্তিত ছিল, তা হঠাৎ করে তোমার বিয়ে ঠিক হয়ে গেল কি করে? মিতালি দিদি বলে, ধরে নাও শেষ পর্যন্ত ভগবান আমার প্রার্থনা শুনেছে। আমি বলি, তুমি তোমার হবু স্বামীকে দেখেছো? মিতালি দিদি লজ্জা পেয়ে বলে, হ্যাঁ দেখেছি। আমার বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আমি এই নিয়ে আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। বাড়ি আসতে আমার শাশুড়ি মা বলেন, বৌমা, তোমাকে কার্তিকের দিব্যি, এই বিয়ের ব্যাপারে কার্তিক যেন কিছু জানতে না পারে। আমি বলি, আপনি কি বলছেন মা? ভাইয়ের অনুমতি ছাড়া বোনের বিয়ে কি করে হতে পারে? মা বলেন, না বৌমা, তুমি কার্তিককে কিচ্ছু বলবে না। ভালোই ভালোই মিতালির বিয়েটা হয়ে যাক, তারপর আমি নিজেই কার্তিককে সব বলবো। তুমি তো জানো কার্তিক সব ব্যাপারে খুব খুঁতখুঁতে। আমার ভয় হচ্ছে সে এই সম্বন্ধে কোনো খুঁত না বার করে বসে, আর তাতে এই বিয়েটা ভেঙে না যায়। আমি মাথা নাড়ি আর জিজ্ঞেস করি, বরযাত্রীর জন্য কি আয়োজন করতে হবে মা? মা বলে, ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বৌমা, তুমি বরং মিতালিকে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে দাও। আমি মেকআপ করতে খুব ভালোবাসতাম, তাই আমি মিতালি দিদিকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, যাতে তার বর তাকে দেখে চোখ ফেরাতে না পারে। আমি চাই মিতালি দিদি তার বরের সাথে সব সময় থাকুক আর এই বাড়িতে কখনো ফেরত না আসুক। তাহলে আমার মাথার ওপর থেকে একটা বড় বোঝা নামবে আর আমার জীবনে শান্তি ফিরবে। সাজানোর পর মিতালি দিদি খুব হাসছিল। সে দেখতে তো ভালো ছিল, শুধু সব সময় রেগে থাকতো, তাই তাকে খারাপ দেখাতো। মিতালি দিদি খুশি হয়ে আমাকে অনেক আশীর্বাদ করে, তারপর বলে, যাও জিয়া, এবার তুমিও গিয়ে তৈরি হয়ে নাও। আমি আমার ঘরে এসে একটা ভালো স্যুট পরে আর মেকআপ করে তৈরি হয়ে যাই। আমি আমার সব গয়না পরে ফেলি। আয়নায় নিজেকে দেখে আমার খুব ভালো লাগে, আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তৈরি হয়ে আমি যেই ঘর থেকে বেরোতে গেলাম, তখন আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখি আমার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগি, কিন্তু কেউ দরজা খোলে না। আমি অনেকক্ষণ ধরে চিৎকার করি, দরজা ধাক্কা দিই। তারপর যখন ক্লান্ত হয়ে যাই, তখন বিছানায় এসে শুয়ে পড়ি। প্রায় 2-3 ঘন্টা পর আমার ঘরের দরজাটা খোলে। আমি দেখি কার্তিক আমার ঘরে ঢুকছে। কার্তিক আমার দিকে তাকিয়ে হেসে ফেলে আর বলে, এত সেজেগুজে কোথায় যাচ্ছ তুমি? তখন আমার শাশুড়ি মা ঘরে এসে ঢোকেন। আমি ওনাকে জিজ্ঞেস করি, মা, আমার দরজাটা বাইরে থেকে কে বন্ধ করেছে? শাশুড়ি মা অবাক হয়ে যান। উনি কার্তিককে বলেন, তোর সাথে আমার কিছু কথা আছে। আজ মিতালির জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছিলাম। ছেলের বাড়ির লোক আমার চেনা ছিল, তাই আমি একটা মন্দিরে গিয়ে ওর বিয়ে দিয়ে দিয়েছি। বৌমা, আমি তো ভেবেছিলাম তুমি মিতালির বিয়েতে আসতে চাওনি। এখন জানতে পারলাম যে তোমার ঘরের দরজা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। এটা নিশ্চয়ই কোনো বাচ্চার দুষ্টুমি। কার্তিক মায়ের কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। সে বলে, মা, আমি তো এই শহরেই ছিলাম, মরে তো আর যাইনি। তুমি আমাকে ফোন করে একটা খবরও দিতে পারলে না? মা ছেলে মিলে নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করে, আর তখন আমার মায়ের ফোন আসে। মা ফোনে বলে যে রিতম দাদা কোথায় একটা চলে গেছে, অনেকক্ষণ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর ওখানে যায়নি তো? আমি বলি, না মা, দাদা তো এখানে আসেনি। আমি ফোন রেখে দিলাম। এদিকে বাড়ির পরিবেশ বদলে যায়। কার্তিক তার মায়ের ওপর রাগ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সকালে উঠে সে না খেয়ে অফিসে বেরিয়ে যায়। দুপুরের দিকে আমার শাশুড়ি মা বলেন, বৌমা, আমি একবার মিতালির শ্বশুর বাড়িতে ঘুরে আসছি, দেখে আসি আমার মেয়েটা কেমন আছে।
আমি বলি, মা, আপনি আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। আমিও মিতালি দিদির বরকে দেখতে চাই, আর তার শ্বশুরবাড়ি কেমন জানতে চাই। আমার মা কথাগুলো শুনে আমার শাশুড়ি মা আমার ওপর খুব রেগে গেলেন। উনি বললেন, খবরদার, আজকের পর যদি এই কথা মুখে এনেছো আর কোনো দিন তুমি মিতালির শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলবে না। যদি বলো তাহলে আমি কার্তিকের সাথে তোমার ছাড়াছাড়ি করিয়ে দেব। আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি ভাবি, আমার কি দায় পড়েছে এই কথা আবার বলার, কিন্তু আমার মনে হয়েছে উনি এমনটা কেন করছেন। উনি এই বিয়ের ব্যাপারে প্রথমে আমাকে কিচ্ছু বলেননি, কার্তিককেও কিচ্ছু জানাননি। দাদা ফিরেছে কিনা জানার জন্য আমি বাড়িতে ফোন করি। মা বলে, কে জানে ছেলেটা সারা রাত কী সব করে এতক্ষণে বাড়ি ফিরেছে। দাদা ঠিক আছে শুনে আমি নিশ্চিন্ত হলাম। আমি মিতালি দিদির কথা ভাবতে থাকি। আমি ওর ভালোই চাই, কিন্তু কেন জানি না আমার মনে একটা খটকা লাগছে। মনে হচ্ছে এই বিয়ে নিয়ে কিছু একটা গন্ডগোল আছে। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল মিতালি দিদির বিয়ে হয়েছে। আজ অবধি আমি আর কার্তিক জানি না যে মিতালি দিদির কার সাথে বিয়ে হয়েছে। একদিন আমার শাশুড়ি মা মিতালি দিদির সাথে ভিডিও কলে কথা বলছিলেন। আমিও চুপচাপ পিছনে এসে দাঁড়িয়ে পড়ি। যেই আমি মিতালি দিদির বরের মুখটা দেখলাম, অমনি আমার হুঁশ উড়ে গেল। আমি আমার ঘরে এসে নিজের ওপর একটা চাদর চাপা দিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমি সোজা চলে যাই আমার বাপের বাড়িতে। সেখানে আমি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। মা বলে, কি হয়েছে জিয়া, তুই এত কাঁদছিস কেন? তোর কি কার্তিকের সাথে ঝগড়া হয়েছে? আমি বলি, না মা, বাবা কোথায়? তুমি বাবাকে ডাকো, আমার বাবার সাথে কথা আছে। মা বলে, কি হয়েছে সেটা তো বল, বাবার সাথে কি এমন দরকার তোর? আমি মায়ের কথার কোনো উত্তর দিলাম না। আমি চুপচাপ বসে বাবার ফেরার অপেক্ষায় রইলাম। বাবা ফিরতেই আমি বাবাকে জিজ্ঞেস করি, তুমি এটা কেন করলে বাবা? তুমি মাকে ধোঁকা কেন দিলে? আমার কথা শুনে বাবা অবাক হয়ে যায় আর বলে, আমি তোমার মাকে ধোঁকা কেন দেব? কি হয়েছে আমাকে খুলে বল। আমি বলি, আমার শাশুড়ি মা যখন মিতালি দিদির সাথে ভিডিও কলে কথা বলছিল তখন সেখানে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম। তার মানে কি তুমি মিতালি দিদিকে বিয়ে করেছো? আমার কথা শুনে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। মা নিজেকে সামলাতে না পেরে সোফায় গিয়ে বসে পড়ে। বাবাও একটু ঘাবড়ে গিয়েছিল। তিনি মাকে বলেন, তুমি আমার কথাটা তো শোনো, আমাকে সবটা বোঝানোর সুযোগ অন্তত দাও। আমি রেগে গিয়ে বলি, আর বোঝানোর কি বাকি আছে বাবা? বাবা বলে, আমি জানি আমি যা করেছি তোমাদেরকে না জানিয়ে করেছি, কিন্তু আমি বাধ্য হয়ে করেছি। কিন্তু তুই যেমনটা ভাবছিস তেমনটা একেবারেই নয়। আমি মিতালিকে বিয়ে করিনি। আমি চিৎকার করে বলি, তুমি মিথ্যা কথা বলছো বাবা। ভিডিও কলে আমি মিতালি দিদির পেছনে তোমাকেই দেখেছি, ওটা তুমি ছিলে। বাবা বলে, হ্যাঁ, ওটা আমি ছিলাম। আমি আমার ছেলে আর তার বউকে দেখতে গেছিলাম। মিতালি আমার বৌমা হয়। আমি রিতম আর মিতালির বিয়ে দিয়েছি। বাবার মুখ থেকে এই কথা শুনে আমি আর মা বাকরুদ্ধ হয়ে যাই। অনেকক্ষণ ধরে আমরা কোনো কথা বলি না। শেষমেশ আমি বলি, বাবা, এসব তুমি কি বলছো? তুমি এটা কেন করলে? তুমি দুজনের বয়সের তফাৎটা তো একবার দেখবে। বাবা বলে, বয়সে কি এসে যায়, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হলো। আমি তো আমার ছেলেকে চিনি, ও খুব ভালো। আর মিতালিও খুব ভালো মেয়ে, ওর মনটা খুব বড়। হ্যাঁ, ও একটু ঝগড়ুটে ছিল, তোর সাথে ঝগড়া করতো কারণ ওর বিয়ে হচ্ছিল না আর ওর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল, কিন্তু এমনিতে ও খুব ভালো। সেই দিন তুই যখন তোর মায়ের সাথে ফোনে কথা বলছিলিস আমি সেই কথা শুনে ফেলেছিলাম। আমার শুনে খারাপ লেগেছিল যে কিভাবে একজন অসহায় বিধবা মহিলা
তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। আমি রিতমের সাথে কথা বলি। ও আমার কাছে চিন্তা ভাবনা করার জন্য কিছু সময় চায়। তারপর ও এই বিয়েতে রাজি হয়ে যায়। আমি মন্দিরে নিয়ে গিয়ে ওদের বিয়ে দিই। বাড়িতে কাউকে কিছু জানাই না। আমি ভেবেছিলাম সঠিক সময় এলে সবাইকে সব কিছু জানাবো। হতে পারে তোর ননদের বয়স বেশি, কিন্তু ও খুব ভালো মেয়ে। রিতম বলে যে তাকে বিয়ে করে সে কোনো ভুল করেনি। ও খুব মিশুকে মেয়ে। ওরা দুজন বিয়ে করে খুব সুখী। মা জোরে জোরে কাঁদতে শুরু করে। আমারও বাবার ওপর খুব রাগ হয়। আমি কোনো রকমে মাকে চুপ করাই। যেভাবেই হোক সবাই বাধ্য হয় এই বিয়েটা মেনে নিতে, কিন্তু কেউ মন থেকে মানতে পারে না। আমার মা মিতালির সাথে কথা বলেনি, তাকে বাড়িতেও ডাকেনি। আমিও মিতালি দিদির সাথে আর কথা বলি না। কার্তিক যখন এই বিয়ের ব্যাপারে জানতে পারে তখন প্রথমে সেও খুব রাগ করে, কিন্তু তারপর সে সবটা মেনে নিয়ে খুশি হয়। কিন্তু আমি বিয়েটা কিছুতেই মানতে পারছিলাম না। আমি এই কথা কার্তিককে বারবার বলি, আর কার্তিক বলে, তুমি এত ভেবো না, দুজনের বয়সের পার্থক্য আছে তো কি হয়েছে, দুজনের মনের মিল হয়েছে, আর সেটাই আসল কথা। আর তোমার তো খুশি হওয়া উচিত যে মিতালি আর এ বাড়িতে নেই, তাই তোমাকে ডিস্টার্ব করারও আর কেউ নেই। আমি কার্তিকের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ এসে শুয়ে পড়ি। যেটা হবার তা তো হয়েই গেছে, সেটা আমরা কেউ বদলাতে পারবো না। আপনাদের এই বিষয়ে কি মতামত? আমার কি আমার বাবা আর মিতালি দিদিকে ক্ষমা করে দেওয়া উচিত? মিতালি দিদিকে কি আমার বৌদি হিসেবে স্বীকার করে নেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি সমাপ্ত হলো। ধন্যবাদ বন্ধুরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।